নমস্কার, দূরদর্শনের পর্দায় বিকাশের গতির এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। প্রত্যেকটা সময় আমরা যে রকম বিকাশমুখী আলোচনায় থাকি, আজকেও কিন্তু একই রকমভাবে বিকাশমুখী আলোচনা নিয়ে আমরা আপনাদের সঙ্গে থাকব। বিকশিত ভারত 2047-এর আমাদের স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু তার মধ্যে কয়েকটা বিশেষ দিক রয়েছে। আমাদের পুরো গণতন্ত্র যে 4টা স্তম্ভের উপর নির্ভর করে থাকে, তার মধ্যে একটা বিশেষ স্তম্ভ হলো আমাদের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বিকশিত ভারত নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আমাদের এই আলোচনায় যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, আপনাদেরকে পরিচয় দেব, তবে তাদের পরিচয় নতুন কিছু নয়। ওনারা আমাদের রাজ্যের এক স্বনামধন্য ব্যক্তি, বিশিষ্ট এবং পার্সোনালিটিস, এবং তাদেরকে দিয়েই আমাদের রাজ্যের সংবাদ জগৎ এবং সাংবাদিকরা স্বাচ্ছন্দ্যে রয়েছে। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই রয়েছেন ত্রিপুরা প্রেস ক্লাবের সভাপতি শ্রী প্রণব সরকার। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। তার ঠিক পাশেই রয়েছেন আজকের ফরিয়াদের সম্পাদক, পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী সানিদ দেব রায়। নমস্কার স্যার, আপনাকেও স্বাগত। প্রথমত খুব ভালো লাগছে আপনাদের দুজনকে একই সময়ে একই প্ল্যাটফর্মে আমরা আপনাদেরকে আনতে পারলাম। এত ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিয়েছেন। প্রথমে আমি প্রণববাবুর কাছে যাব যে আমাদের পুরো গণতন্ত্রের যে একটা মূল ভিত, আমি যদি বলি একটা স্তম্ভ আমাদের এই সংবাদ মাধ্যম, সাংবাদিকতা এবং এই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে ধারক বাহক করে আপনার একটা দীর্ঘদিনের আপনাদের একটা লড়াই যাত্রা এবং আজকের এই পরিচিতি, আজকের এই কার্যকর। তো সব মিলে ছোট্ট করে একটু শুনবো, কি বলবেন আমাদের আজকের এই আয়োজনে এসে? না, এটা তো আসলে বিকশিত ভারত 2047 সেটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভারও সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে গোটা দেশে এই কার্যক্রম চলছে। এটা আপনি যদি দেখেন যে বিকশিত ভারত জিনিসটা কি, বিকশিত ভারত অনেককে যদি আপনি প্রশ্ন করেন যে বিকশিত ভারত কি, অনেকেই দেখবেন উত্তর দিতে পারবেন না। বিকশিত ভারতের 10টা সাইলেন্ট ফিচার আছে, যে 10টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর প্রথম হলো জিডিপি, দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশের উৎপাদন বৃদ্ধি। তারপরে আছে সুশাসন, শিক্ষা, কৃষি, এরকম 10টা, স্বাস্থ্য, শিল্প, মানে প্রত্যেকটা সেক্টরকে ওনারা ভাগ করেছেন। যেমন আমি যদি ধরি কৃষি, মানে কৃষিতে কীরকম ডেভেলপ 2047 পর্যন্ত করা উচিত, কীভাবে কৃষকদের, প্রত্যেকটা কৃষকের কাছে উন্নয়ন, কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন, নতুন নতুন যোজনা, এগুলো কীভাবে করে, এর সব কিছু মিলিয়ে সামগ্রিক একটা পরিকল্পনা হলো বিকশিত ভারত। আমি অনেককে শুনেছি যে অনেকে বলেন যে বিকশিত ভারত। আমি অনেক কাছে জিজ্ঞেস করি বিকশিত ভারতটা কি, তো ওনারা বলছেন উন্নয়ন ডেভেলপমেন্ট। আর উন্নয়ন ডেভেলপমেন্ট না, তো এটা হলো একটা সুসংগত পরিকল্পনার মাধ্যমে প্রত্যেকটা সেক্টরের মাধ্যমে দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, প্রত্যেকটা মানুষের ইনকাম বৃদ্ধি করা, প্রত্যেকটা সেক্টরে, সমাজের অন্তিম ব্যক্তি একদম লাস্ট ম্যান পর্যন্ত। এই জন্য এমন কোনো সেক্টর নেই। আমি 10টা সেক্টর দেখেছি, 10টা সেক্টর সম্পর্কে জানি, যে 10টা সেক্টরকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 10টা সেক্টর, এবং এই 10টা সেক্টরের সাথে যারা যেমন শিল্প, কারখানা, কৃষি, শিক্ষা, ওদের সাথে যারা জড়িত, স্টুডেন্ট বলো, টিচার বলো, কৃষক বলো, উদ্যোগপতি বলো, প্রত্যেকটা মানুষের উন্নয়ন, একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন। এটা যদি বিকশিত ভারত যদি 2047 পর্যন্ত যদি বিকশিত ভারত যদি যে স্বপ্ন দেশের প্রধানমন্ত্রী দেখেছেন বা যে স্বপ্নকে সামনে রেখে এই ঘোষণা উনি দিয়েছেন, এটা গোটা বিশ্বের মধ্যে যদি দেখা যায়, এই ধরনের কোনো স্লোগান নেই। একটা সময় আমাদের দেশে ছিল গরিবি হটাও স্লোগান ছিল, অনেক স্লোগান এসছে, কিন্তু কোনো স্লোগানেই ওই রকমভাবে কার্যকর হয়নি, শেষ পর্যন্ত মানে ওনারা করতে পারেননি। কিন্তু বিকশিত ভারতের লক্ষ্য যেভাবে এগিয়ে চলছে, সেটা যদি শেষ পর্যন্ত যদি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যায়, তাহলে বিশ্বের মধ্যে ভারত আজকে অর্থনীতিতে 3য় স্থানে আছে। এটা একদম 1 নম্বর স্থানে চলে যাবে। একদম আমরা শুনবো আপনার কাছ থেকে আরো পুরো বিস্তারিতভাবে। আমি এই মুহূর্তে সানিদার কাছে একটু যেতে চাইবো যে
যে বিষয়টা নিয়ে প্রণবদা বলেছেন আমাদেরকে যে আমরা বিকশিত ভারত 2047-এ যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি। তার মধ্যে অনেকগুলো সেক্টর রয়েছে। আমরা আজকে একটু স্বল্প সময় নিয়ে আপনাদের সঙ্গে বসলাম, তো সবগুলো বিষয় আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব। তবে তার মধ্যে আমরা একটু প্রথম প্রাধান্য দিতে চাইছি সংবাদ মাধ্যমকে, যেহেতু আপনারা দুজনই এই সংবাদ মাধ্যমের সাথে আষ্টে পৃষ্ঠে রয়েছেন এবং এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমি একটু ছোট্ট করে প্রথমে একটু শুনবো যে সংবাদপত্রের যে ভূমিকাটা বা সাংবাদিক হিসেবে কি রকম একটা প্ল্যাটফর্ম দরকার এই আজকের বর্তমান সময়ে। দেখুন, আজকের বর্তমান সময় বলতে আপনি যেটা বলতে চাইছেন, আমি সেটাকে সেভাবে দেখি না। এটা একটা চিরন্তন চিরায়ত প্ল্যাটফর্ম। সেই ভারতবর্ষে সেটা বহু আগেই ইংরেজের সময় থেকে শুরু হয়েছে। হিকিস গ্যাজেট দিয়ে শুরু সেটার, পরে হরিশ মুখার্জির দ্য বেঙ্গল প্যাট্রিয়ট ইত্যাদি খুব মানে ওই সময়ে নীল দর্পণ, আপনি জানেন যে নীল বিদ্রোহ হয়েছিল এবং নীল চাষিদের বিরুদ্ধে আপনি হরিশ মুখার্জি এবং তার বেঙ্গল প্যাট্রিয়ট কতটা লড়াই করেছিল। তো সেখান থেকে লড়াইটা শুরু হয়েছে। তাহলে আমাদের একটা আদি আছে, একটা মধ্য আছে, অন্ত এখনো দেখা হয়নি। তো সেই ক্ষেত্রে পুরোটা আপনি যদি একটা সরল রেখায় টানেন, তো আমরা যেটা দেখতে পাবো যে সেটা হচ্ছে একটা আত্মত্যাগ আছে, গভীর পড়াশোনা আছে এবং সমাজকে অনুধাবন করবার ক্ষমতা আছে। আপনি সমাজকে অনুধাবন করতে না পারলে আপনি সমাজকে গাইডলাইন কি করে দেবেন? আমরা যারা মানে নিউজ চ্যানেল বা পত্রিকা বা ওয়েবসাইট বা পোর্টাল আমরা যাই চালাই না কেন, আমাদের পড়াশোনার ব্যক্তিটাকে এমনি একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে দাঁড়িয়ে আমি সামাজিক গাইডের মতো বা অথরিটির মতো কথা বলতে পারবো। ইট ইজ ডিফারেন্ট যে আপনার কথা কে শুনবে আর কে শুনবে না, সেটা ভিন্ন। কিন্তু আপনি একটা ছোট পোস্টকার্ড সাইজের কাগজ চালান, সেই অর্থেও আপনার কিন্তু দৃষ্টিভঙ্গিটা খুব স্বচ্ছ হতে হবে, ইরেসপেক্টিভ অফ কালার অ্যান্ড ক্রিডস, ইরেসপেক্টিভ অফ এনি প্রেজুডিসড এটসেট্রা। তো এগুলির বাইরে যদি আপনি না থাকেন, তাহলে আপনি সঠিকভাবে আপনার কাজটা করতে পারবেন না। একজন সাংবাদিক হিসেবে তার সমস্ত কিছুর মধ্যেই দাঁড়িয়ে নিরপেক্ষ থাকতে হবে এবং গভীর পড়াশোনা এবং বোধ শক্তি তার থাকতে হবে। এটাও তো কিন্তু সত্যি কথা যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমাদের সমাজে যারা বসবাস করছে প্রত্যেকেই কিন্তু আমি খবরের কাগজ এবং রাত্রিবেলার যে টিভির পর্দায় আমরা সংবাদ দেখি সেটার উপর ভিত্তি করে অনেক কিছু নির্ভর করছে। এবং সরকারের কি দৃষ্টিভঙ্গি, কি ভাবধারা, ঠিক তেমনি মানুষের কি ভাবধারা এটাকে গ্রহণ করার বা বর্জন করার বা কোনো যদি অভিযোগ থাকে, অনুযোগ থাকে, সবটাই কিন্তু নির্ভর করছে একটা সংবাদপত্র কিন্তু অনেক কিছু ধারক বাহক হয়ে। সেটা আমি বললাম আপনাকে, সেটা যেহেতু আছে এবং সেটা যেহেতু কন্টিনিউ করতে হয়, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি কি করে হাউ উইল কমিউনিকেট উইথ মাসেস। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা আপনি যেটা বললেন যে কি হওয়া উচিত, সেটা হওয়া উচিত। আমি যেটা বললাম যে এটা থাকা উচিত। কিন্তু আজকের যে পরিবর্তিত যে পরিস্থিতিটার মধ্যে, সেটার মধ্যে সংবাদ মাধ্যমকেও বেঁচে থাকতে হয়। সংবাদ মাধ্যমেরও একটা পেট আছে। আমি শুধু বুনো রামনাথের মতো বা মানে দার্শনিক যাদের কথা বলি আমরা আর কি, কাজ করে যাব আমার খাদ্য হবে না, সেটা তো হতে পারে না। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে ত্রিপুরা রাজ্যে সংবাদ মাধ্যমের ইতিহাস বড় করুন, খুব স্ট্রাগল করে প্রত্যেকটি সংবাদ মাধ্যম, এটা ভূপেন্দা থেকে বা জাগরণের যেখান থেকে শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের সংবাদ মাধ্যমের ইতিহাস, খুব কষ্টের আর কি। আমরা বলতে পারি যে প্রত্যেকটি সংবাদ মাধ্যম ত্রিপুরা রাজ্যে খুব কষ্টের মধ্যেই বেঁচে থাকে, বিজ্ঞাপন খুব কম। ফলে আমাদের সেই ক্ষেত্রে আমরা যাদেরকে নিয়োগ করি বা আমরা যারা কাজটা করি, আমাদের বহু ধরনের সমস্যা আছে। এই সমস্যার মধ্যে চলতে গিয়ে আপনি জ্ঞান অর্জন ততটা সম্ভব হয় না। ঠিক আছে, আমরা যাদেরকে নিয়োগ করি বিভিন্ন ক্ষেত্রে, তারাও সেইভাবে কাজটা করতে পারে না। তো এই সমস্ত নিয়ে ত্রিপুরা একটি প্রত্যন্ত জায়গা। আপনি 2018-র পরে অ্যাকচুয়ালি ভারতবর্ষের সঙ্গে আমরা একটা যোগাযোগ খুঁজে পাচ্ছি এবং সেটার কানেকশন ধরি। আপনি যেটা বললেন যে বিকশিত ভারত, সেই বিকশিত ভারতের স্বপ্ন আমরা দেখছি। 2047 এটার গোল, 100 বছর পূর্তি হবে আমাদের স্বাধীনতা। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিশেষ স্থান উনি দখল করেছেন ওনার মেধা, প্রজ্ঞা এবং কৌশলের জন্য। উনি 2047-কে এই পর্যন্ত ওনার রোড ম্যাপ উনি সাজিয়েছেন।
তো আজকের দিনের সাংবাদিকতার সঙ্গে যদি আপনি কানেকশন টানেন, বেঁচে থাকার মিনিমাম যে আয়োজন সেটা যদি আপনি কাউকে না দিতে পারেন, সেটা ইয়ুথ হোক, কৃষক হোক, আপনার নারী হোক, যে বা শিক্ষা প্রতিষ্ঠানই হোক বা স্বাস্থ্য প্রতিষ্ঠানই ক্ষেত্রেই হোক, হোক, সেটা ভিন্ন পথে চলবে। ঠিক এই যে পরিচালনার ক্ষেত্রে যে ডিস্টরশনটা চলে আসে, ইট ইজ ডিউ টু দ্য স্কারসিটি অফ ব্রেড অ্যান্ড বাটার। একদম। আমরা আসবো আপনার কাছে আবারও এই বিষয়গুলো নিয়ে। আমি প্রণববাবুর কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে বিষয়টা যেটা আমাদের সানিধ্যা বলছিলেন, যে প্রত্যেকটা সেক্টর, যে বিকশিত ভারত 2047 যেটা আপনি শুরুতে বললেন, যে আমাদের শুধু একটা দিক নয়, আমরা বিভিন্ন দিক থেকে যখন আমরা একদমই স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভর হয়ে উঠব, আমরা যখন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সেই পরিষেবাটা পৌঁছে দেব, তখনই কিন্তু আমরা বলতে পারবো গর্ব করে যে বিকশিত ভারত 2047 সম্পন্ন হয়েছে। সেখানের একটা সাইড আমরা যদি একটু বলি, সেটা হলো আমাদের সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া। সেই মিডিয়ারও একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে, কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে, এবং মানুষ কিছু আশা করে। এবং যারা সংবাদ মাধ্যমের সঙ্গে রয়েছেন, সানিধ্যা সেটাও বলছিলেন যে তাদেরও কিন্তু বাঁচার জন্য তাগিদ রয়েছে, অবস্থা রয়েছে। সেই বিষয়টা থেকে যদি আপনি কিছু বলেন। আপনি যদি দেখেন যে বিকশিত ভারতের যে সেক্টরগুলো আছে, সেক্টরগুলোর মধ্যে আলাদা করে কোনো মিডিয়া সেক্টর নেই। না, নেই, এটার ঠিক। মধ্যে আছে শিল্প সেক্টর, হ্যাঁ, মিডিয়াম, স্মল, লার্জ ইন্ডাস্ট্রি সেক্টর রয়েছে। তো ওই সেক্টরের মধ্যে কিন্তু মিডিয়া সেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা গোটা দেশ যখন উন্নতির দিকে যাবে, স্বাধীনতার যে 100 বছর পূর্তিতে যখন আমরা বিকশিত ভারত Celebrate করব, আমরা যখন হ্যাঁ। সেলিব্রেট করব, তখন দেখবেন মিডিয়ার ডেভেলপমেন্টও হবে, সব সেক্টরে ডেভেলপমেন্ট হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমাদের এ রাজ্যের একজন বরিষ্ঠ সাংবাদিক আমাদের দাদা সানিধ্যা বলেছেন, কারেক্টলি বলেছেন, যে আজকে মিডিয়ার যদি আমাদের জগৎটা যদি দেখেন, মিডিয়া জগৎটা আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। সেক্ষেত্রে আমাদের কি ফ্রেম হওয়া উচিত বা কি রকম একটা না, প্ল্যাটফর্ম? এটা একটা খুব গভীর আলোচনার বিষয়বস্তু। কারণ আমরা একদিকে প্রান্তিক রাজ্যে থাকি, আমাদের মিডিয়ার যে বিকাশ, আমি যদি বলি মিডিয়া আর বিকাশ বা একদম, সেই কথাটাই, মিডিয়ার বিকাশ। বিকশিত ত্রিপুরার মিডিয়া যদি বলি, এটা খুব স্ট্রাগল। কারণ আমরা টেকনোলজির দিক দিয়ে পিছিয়ে ছিলাম বহু বছর। যখন এই রাজ্যে সানিধ্যা তারা যখন প্রাইম ফোকাস করে বা ইলেকট্রনিক্স যখন আসলো, আজকে থেকে বহু বছর আগে যখন আসলো ইলেকট্রনিক্স, তখন অনেকেই এই ধারণা ছিলই না যে ইলেকট্রনিক্স চ্যানেল এটা কিভাবে এখানে সম্ভব। এখানে একটা ক্যামেরা পাওয়া যেত না, এখানে একটা তার পাওয়া যেত না, কিছুই পাওয়া যেত না। ঠিক। তারপরে মুদ্রণে যদি আমরা যাই, প্রিন্টের সেক্টরে যদি যাই, যে আমরা যদি প্রথম ছিল ট্রেডেল মেশিন থেকে ধাপে ধাপে আজকে ওয়েবে আসলো। সবগুলো সেক্টর আমাদের এখানে, কিন্তু আমরা সব দেরিতে পেয়েছি। এবং আজকেও যদি আমরা উন্নত প্রযুক্তির যদি আমরা মুদ্রণ বলি, আমাদের এখানে খুব কম, ত্রিপুরাতে খুব কম। ত্রিপুরাতে যদি আমরা ইলেকট্রনিক্স চ্যানেল দেখি বা বৈদ্যুতিন প্রচার মাধ্যম যাকে আমরা বলি, এটা যদি আমরা দেখি, এটাতেও যে প্রযুক্তিগত যে পরিবর্তন, গোটা দেশের সাথে যে প্রযুক্তিগত পরিবর্তন, এখানে আমরা অনেক পিছিয়ে। কারণ আমরা প্রান্তিক রাজ্যের কারণে। সেক্ষেত্রে তো অনেকটা আমরা এগিয়েছি। ডিজিটাল ইন্ডিয়ায় যেরকম আমরা কানেক্টিভিটি পেয়েছি, আমাদের কিন্তু ইলেকট্রনিক্সেও কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। আমি বলছি এটা বিশাল পরিবর্তন ইলেকট্রনিক্স বা ডিজিটালে হয়েছে। আমরাও হয়েছি, আমরা হইনি তা না, কিন্তু দেশের সাথে তুলনা করলে আমরা অনেকটা পিছিয়ে। কারণ কি, আজকে যদি আমি এই রাজ্যের যারা প্রান্তিক এলাকা আছে, আমি যদি কোনো বর্ডার এলাকাতে যাই, এখানে আমি নেট পাবো না। একদম। এখান থেকে যদি আমি নেট না পাই, তাহলে আমি আমি এটা পরিষেবা দেবো কিভাবে? এখন আমরা যদি বলি যে বিকশিত, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে কি করে, বিকশিত মিডিয়া কিন্তু এখন অনেক চেঞ্জ। এখন ইলেকট্রনিক্স মিডিয়া একদম ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছে কে ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, কোথায় একটা রাস্তার গর্ত আছে, কোথায় রাস্তাটা খুব ভালো মসৃণ হচ্ছে, ডেভেলপমেন্টটা একদম এটা চোখে। আগে তো শুধু পত্রিকাতে লেখা হতো এখানে একটা রাস্তা হয়েছে ভালো, কিন্তু রাস্তাটা সচক্ষে দেখা, এটা আজকে আমাদের রাজ্য এসছে। কিন্তু
তুলনামূলকভাবে অনেক দেরিতে এসছে, এবং আসার পরেও আমরা সঠিকভাবে কাজটা করতে পারছি না, কারণ আমরা প্রযুক্তিগত দিক দিয়ে অনেক পিছিয়ে, ডিজিটালাইজেশন দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে, কারণ আমাদের নেট পরিষেবা যেটা দেওয়ার কথা, নেট পরিষেবা আমাদের এখানে সঠিকভাবে হচ্ছে না নেট পরিষেবা। কারণ আমরা যদি দেখি যে একটা কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা আছে 50 স্তরে পর্যন্ত নেট পরিষেবা পৌঁছে দেওয়া, ত্রিপুরার কটা পঞ্চায়েতে নেট পরিষেবা গেছে? অনেকটা পঞ্চায়েতে যায়নি, কিছু কিছু পঞ্চায়েতে আছে। তাহলে এই কাজটা হবে কিভাবে? এই জন্যই প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, সার্বিক ডেভেলপমেন্ট, বিকশিত ভারত, শুধু ত্রিপুরার ক্ষেত্রে না, আমরা যদি অন্য কোনো স্টেটে যাই, যেমন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা নাগাল্যান্ড যদি যাই, অরুণাচল যদি যাই, ওইখানেও দেখবে অনেক পিছিয়ে রয়েছে তারা, আমাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের পরে, আসামের পরে যদি এগিয়ে থাকে, সেটা হলো ত্রিপুরা এগিয়ে রয়েছে। এরপরে অন্যান্য স্টেটগুলো অনেক পিছিয়ে রয়েছে। ওই সার্বিক ডেভেলপমেন্টের জন্য প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিকশিত ভারত, কোথাও যাতে অনুন্নয়নের যাতে কোনো টাচ না থাকে, সব সেক্টর সমানভাবে ডেভেলপড হবে। কারণ উন্নয়নের যে ভারসাম্যটা, উন্নয়নের ভারসাম্যটার কথাই উনি বলতে চেয়েছেন। অন্য কোনো একটা আপনি জানেন, তো আপনি জানতে পারেন যে দেশের বর্তমান প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলে বহুবার এসছে, রাত কাটিয়েছে, মানে মেসেজ দিয়েছে যে আমি উত্তর পূর্বাঞ্চলের, একটা সময় ছিল লুক ইস্ট পলিসি, এখন এটাকে চেঞ্জ করে করা হয়েছে লুক অ্যাক্ট পলিসি। লুক অ্যাক্ট পলিসি করা হয়েছে, মানে উত্তর পূর্বাঞ্চলের দিকে তাকিয়ে তুমি অ্যাক্ট করো, কাজ করো। আগে ছিল উত্তর পূর্বাঞ্চলের দিকে তাকাও, পূর্বে তাকাও, স্লোগানটা ছিল পূর্বে তাকাও, তাকিয়ে আমার কিছু হবে না, পূর্বে তাকিয়ে কিছু হবে না, পূর্বের জন্য কাজ করতে হবে, যেটা বলছে লুক অ্যাক্ট পলিসি। তো এই লুক অ্যাক্ট পলিসিতে আমাদের উত্তর পূর্বাঞ্চলে কাজ হচ্ছে, কিন্তু 2047-এর সাথে যদি আমরা উত্তর পূর্বাঞ্চল এগিয়ে যেতে চাই, তাহলে আরো বেশি করে কাজ করতে বাড়িয়ে তুলতে হবে। একদম। আমরা এই প্রসঙ্গটা নিয়ে আমি শানিত বাবুর কাছে, তোমার প্রশ্নটা করার আগে আমি একটু কথা বলবো। আমি যেটা বলছি যে প্রণবের কথার রেস্টে নিয়ে আমি বলছি যে দেখুন, মিডিয়ার দিকে সবাই তাকিয়ে থাকে, ঠিক একদম, কেমন না? মিডিয়ার দিকে আপনি সকালবেলা খবরের কাগজটাও দেখে, আমরা রাত্রিবেলা ঘুমানোর আগেও নিউজটা, সকালের খবরের কাগজটা এবং সারা দিনের টিভি চ্যানেল বা আপনার সোশ্যাল মিডিয়া বলুন, যেটাই বলুন, তো আপনি একদিকে যারা এই আপনার এই যে বিকশিত ভারতের যে স্বপ্ন, তাকে তুলে ধরবে কিন্তু গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভ, কেমন, এটা মানুষের কাছে পৌঁছে দেবে মিডিয়া, ঠিক আছে? তো এইবার একদিকে হচ্ছে যারা রূপকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে রাজ্যে রাজ্যে যে প্রধানরা রয়েছেন, রাজ্যে রাজ্যে উনার যে দূতরা রয়েছেন, যে লেজিসলেচার যেটাকে আমরা বলি, সে গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ, যেটা মানে সবচেয়ে বড় স্তম্ভ তো আর হয় না, মানে সবগুলি স্তম্ভ সমান, তা সত্ত্বেও মোস্ট পাওয়ারফুল যে এটা আইনসভা, সেখান থেকে যারা কাজটা করবেন, এটাকে যারা রূপায়ণ করবেন এবং যারা পাবেন, মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক, আপনি কিন্তু দেখুন যে লেজিসলেচার তার মতো করে ভাতা পাচ্ছে, লেজিসলেচার গণতন্ত্রের যে মানে 1 নম্বর স্তম্ভ, লেজিসলেচারের লোকেরা কিন্তু বেতন ভাতা স্যালারি না হোক সেটা ভাতা হিসেবে পাচ্ছে। এরপর আসছে জুডিশিয়ারি, তাদের নির্দিষ্ট বেতনক্রম আছে, যারা বিচারপতি ইত্যাদি ইত্যাদি। থার্ড আসছে আপনার এক্সিকিউটিভ ফাংশন যারা করছে, ব্যুরোক্রেটস, দে অলসো গেটিং স্যালারিজ, গুড স্যালারিজ, দে হ্যাভ দেয়ার পজিশন, দে হ্যাভ দেয়ার কাজ। বাট উই দ্য পিপল, আমরা যারা মিডিয়া, যাদের উপরে মানুষের এক্সপেকটেশন খুব বেশি, প্রধানমন্ত্রীর এক্সপেকটেশনও বেশি, মুখ্যমন্ত্রীর এক্সপেকটেশনও বেশি, সাধারণ যে কেনারাম বেচারাম সাধারণ মানুষ, তাদের এক্সপেকটেশনও খুব বেশি। আপনি কেন নিরপেক্ষ নন, আপনি কেন এই জায়গাটা করছেন, আপনি কেন ওটা ওরকম দেখালেন না, আবার ওদিক থেকে বলছে আপনি তো ওরকম আমারটা ভালো করে তোলেননি, ভালো করে দেখাননি। সো yes, you are expecting so many things from some poor, ragged and what do you call helpless people. আমাদের কোনো বেতন নেই, আমাদের কোনো নির্দিষ্ট রোজগারের প্রশ্ন, শুধু বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন, এরপরে যেটা আমরা মানে কমার্শিয়াল বিজ্ঞাপন বা যেটা আমরা আদায় করতে পারি সেটা ভিন্ন কথা। বাস্তবটা কিন্তু সত্যি খুব কঠিন, এবং এই যে কঠিন আমি সেটা বলছি, সেক্ষেত্রে সার্বিক যে ইনফ্রাস্ট্রাকচারাল যে কনস্ট্রেন্টের কথাও বললো, ডিজিটালাইজেশন হলেও আমরা বিভিন্ন জায়গাতে নেট পাই না, সেগুলো তো আছে, কিন্তু এটা তো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। সেই জায়গাটাতে যতক্ষণ পর্যন্ত জোর না দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কাজটা করতে পারবো না সেইভাবে। আপনি চাইবেন নিরপেক্ষ, সরকার পক্ষও চাইবে নিরপেক্ষ, একটা সংবাদ মাধ্যমকে আগে দেখতে হবে যে সে খাবার যদি না পায়
বেঁচে সে থাকবে কি করে? অটোমেটিক্যালি নেমে ড্রেনে গিয়ে খাবার খুঁজবে, কচু গাছের লতা খুঁজবে খাবার জন্য, ঠিক আছে, গাছের শিকড় খুঁজবে খাবার জন্য। ইটস এ নর্মাল। এই জায়গাটা আপনি মানতে হবে যে এই জায়গাটা থেকে ওদেরকে বের করে আনতে হবে, এদেরকে এফ্লুয়েন্স দিতে হবে। ডিজিটালাইজেশন হোক আর যাই হোক, আপনি দূরদর্শনের জন্য যে স্টুডিও আছে আপনাদের, আমরা ত্রিপুরা রাজ্যে এই স্টুডিও এখন পর্যন্ত কোনো চ্যানেল করতে পারিনি। সত্যি। আমাদের যারা সর্বাধিক প্রচারিত আর কি বলে বলি আমরা পত্রিকা কাগজ, সেটাও উত্তর পূর্বাঞ্চলের মধ্যেও শ্রেষ্ঠ হতে পারিনি আমরা, কারণ ইনফ্রাস্ট্রাকচারাল কনস্ট্রেন্টস। তো এই জায়গাগুলিতেও মানে এর মধ্যে আপনার এডুকেশন যেহেতু রাখা আছে, হেলথ যেহেতু রাখা আছে, বিজ্ঞানকে যেহেতু ডেভেলপমেন্টের কথা এই এর মধ্যে বলা হয়েছে বিকশিত ভারতের ক্ষেত্রে, আমরা সবকিছুর মধ্যে আছি। মিডিয়া তো সবকিছুর মধ্যেই, মানে সবকিছুর উন্নতি হলে, হ্যাঁ প্রণব যেটা বললো যে সার্বিক উন্নতি হলে তার ছোঁয়া আমরাও পাবো, কিন্তু প্রত্যক্ষ উন্নতির আমরা চাই। আমরা চাই প্রত্যক্ষ উন্নতি। মিডিয়াকে যদি আপনি একটা জায়গাতে তুলে না আনতে পারেন, আজকে বিবিসি, রয়টার বা ইত্যাদি যেই জায়গাতে আছে, ভয়েস অফ আমেরিকা যেই জায়গাতে আছে, সেই জায়গাতে যদি আমাদের মিডিয়াগুলি উঠে না আসতে পারে, আমরা সঠিক কাজটা করতে পারবো না। সেক্ষেত্রে আমি একটু সংযোগ করতে চাইছি প্রণববাবুকে সাথে নিয়ে, যে এখন তো কিছু কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখন তো সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছে তাদের জন্য কিছু কিছু সুবিধা লাগু হয়েছে, ইন্স্যুরেন্স থেকে ধরে আরো অনেক কিছু, তাদেরকে হেলথ কার্ড থেকে ধরে হচ্ছে, এগুলো খুব মিনিমাম, তবে আরো বেশি আমরা চাই, আরো বেশি করে উন্নতি হওয়া উচিত আর কি। না, যেটা সানিদা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটাই সবার মনের কথা, এটা আমারও মনের কথা, সারা দেশের সাংবাদিকদের মনের কথা, যে গণতন্ত্রের যে 4টা স্তম্ভের কথা বলা হয়, 3টা স্তম্ভ কিন্তু তারা স্যালারি বেস, একদম ওয়েল পেইড, তারা গাড়ি বাড়ি, তারা ওয়েল পেইড, ক্ষমতাধর, হ্যাঁ ওদের কাছে সব পাওয়ার, ওদের কাছে দেশ শাসন করার দায়িত্ব, কিন্তু দায় নিতে হবে কার? মিডিয়ার। এবার কোনো মিডিয়া যদি সবাই ওদের কাছে চাপ সৃষ্টি করবে, কিন্তু ওদের তো কোনো ইনকামের সোর্স নেই। আজকে যদি আমরা তখনই তো গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। আজকে যদি আমাদের যারা ত্রিপুরার যারা মিডিয়া চালায় বা যারা কাজ করছে তাদের যে আজকে আর্থিক যে কনস্ট্রেন্ট, এটা সানিদা বলেছেন যে এই যে একটা অসহযোগিতা, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। মানে ও একজন ব্যুরোক্রেটের বেতন হতো 2 লাখ 3 লাখ 4 লাখ, কিন্তু ওই ব্যুরোক্রেটটাই একটা মিডিয়াকে বিজ্ঞাপন দিতে গেলে ও ভাবে কেন আমি এত টাকার বেশি বিজ্ঞাপন দেব? সারা মিডিয়া হাউসের রোজগার 2 লাখ টাকা নেই, সারা মিডিয়া হাউসের রোজগার 2 লাখ টাকা নেই। সো ওটা, তো এই যে বিকশিত ভারতের কথা, যেটা স্বপ্ন যে প্রধানমন্ত্রী দেখেন, 3টা স্তম্ভ বিকশিত হচ্ছে, আরেকটা স্তম্ভ বিকশিত হতে হবে। আর কি হওয়া উচিত আমাদের রোডম্যাপ, না আপনারা কি মেসেজ দিতে চাই? না, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, আমরা তো আর এই সব কথা তো আর প্রধানমন্ত্রীর কানে আমরা তুলে দিতে পারবো না, আমাদের সেই ক্ষমতাও নেই। কিন্তু সানিদা বলছেন, বা আমিও দেখেছি বা জানি, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত কৌশলী, উনি সবার সুখ দুঃখ জানেন। এই জন্য জানেন তো, সব পৃথিবীতে প্রধানমন্ত্রী তো নিজেই মন কি বাত অনুষ্ঠানে আসছেন এবং সবচেয়ে বেশি বৃহত্তম প্রকল্প এই যে ফ্রি রেশন দেওয়া, এটা একমাত্র বৃহত্তম প্রকল্প গোটা বিশ্বের মধ্যে ভারতে চালু আছে। এটা বহু বছর ধরে, আজকে এটা ভাবা যায় না যে এত কোটি লোককে ফ্রি রেশন দেওয়া হচ্ছে। তো এটা একটা বিশাল ব্যাপার। তো আমাদের বক্তব্য একটাই, যে বিকশিত ভারতের স্বপ্ন যিনি দেখেন, বা বিকশিত ভারত যখন এগিয়ে যাচ্ছে, সব সেক্টরে যখন এগিয়ে যাচ্ছে, পরোক্ষভাবে হয়তো আমরা লাভবান হব যখন 2047 আসবে, কিন্তু প্রত্যক্ষভাবেও মিডিয়া সেক্টরকে আলাদা করে দেখাতে হবে। মিডিয়া সেক্টরকে কেন্দ্র করে আজকে যদি আমরা ত্রিপুরাতে দেখি, আজকে অনেকগুলো বেকার ছেলে মেয়েরা কাজ করছে। মিনিমাম আমি বলছি, আমরা একটা সার্ভে করেছিলাম, মানে আনঅফিশিয়ালি একটা খোঁজ খবর করেছিলাম, মিনিমাম 12 থেকে 14,000 লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটার সাথে জড়িত আছে। পত্রিকাটা হকারি করছে, সেও তো কাজ করছে। একদম শুধু হকারি না, যে লোকটা ক্যামেরা করছে, যে লোকটা দোকান থেকে যে লোকটা ক্যামেরা বিক্রি করছে, সব মিলিয়ে আমরা দেখেছি প্রায় 15,000-এর মতন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই মিডিয়া সেক্টর উপর নির্ভরশীল। কিন্তু এই জিনিসটা আমাদের যারা প্রশাসক আছে, যারা বিকশিত ভারতের স্বপ্ন দেখেন, বা যারা স্বপ্ন বুনেন, বা যারা স্বপ্ন দেখান, এই জিনিসটা ওদেরকে নিয়ে ভাবতে হবে যে এই 15,000 বা 20,000 লোককে বাদ দিয়ে তো বিকশিত ত্রিপুরা হবে না, বিকশিত ভারতও হবে না। তো এই জায়গাটা ভাবতে হবে, এবং যেই
লক্ষ্যকে সামনে রেখে কাজ চলছে, গোটা বিশ্বের যে গোটা দেশে যে কাজটা চলছে, আমি তো আশাবাদী যে মিডিয়া সেক্টর চেঞ্জ হবে, উন্নতি হবে, এবং আমি দৃঢ়ভাবে আশাবাদী যে এই যে শিল্প সেক্টরের মধ্যে যদি আমাদের একটা যদি যোগ করা হয় বা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের রাখা হয়, তাহলে সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন মাধ্যম এটা আমাদের এগিয়ে যাবেই। একদম। আমরা এই বিষয়টা নিয়ে আমি সানিদের কাছেও ঠিক একই রকমভাবে আমরা যদি তুলে ধরি যে আজকে যেহেতু আপনারা দুজন রাজ্যের কথা যদি বলি বা বহিরাজ্যের, আপনারা দীর্ঘদিনের আপনাদের একটা অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাটা আপনারা শুরুটাও ছিলেন, এখনও আছেন, বা ভবিষ্যৎটাও আপনারা দেখবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যে মিডিয়েটরের হয়ে কাজ করছেন, দুদিক থেকেই ব্যালেন্সটাকে আপনাদের ধরে রাখতে হচ্ছে বা নিয়ে যেতে হচ্ছে এগিয়ে। সেক্ষেত্রে কি রকম একটা ফ্রেম দরকার বর্তমান সময়ে, যে ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমও ঠিকঠাক থাকবে, যারা কর্মীরা যারা এটার সঙ্গে জড়িয়ে আছেন, প্রণববাবু যেটা বললেন যে প্রচুর সংখ্যক লোক এটার সঙ্গে এটাকে ভরসা করে তার হয়তোবা সংসার চলছে, তার হয়তোবা জীবিকা চলছে, বা সে হয়তোবা এটা পেশা নয় নেশা নিয়ে কাজ করছে, এটা তার ভালো লাগা, সেটাকে ভালো লাগার মতো করে নিয়ে জীবন অতিবাহিত করছে। তাদের জন্য আপনাদের ভাবনাটা কোন জায়গায় থাকবে? যদি তাদের জন্যই তো ভাবনা, একদম মানে আমাদের জন্যই ভাবনা। ঠিক ঠিক আছে, আমরা যখন উনি যেমন 2047-এর স্বপ্ন দেখেছেন, আমরা তেমনি স্বপ্ন দেখি ওনার সঙ্গে। আমার নেতা যখন দাঁড়িয়ে স্বপ্ন দেখেন, আমার প্রধানমন্ত্রী তো আমার নেতা অবশ্যই। একদম। আমরা তো আর মানে অন্য গ্রহের লোক নই। তো ন্যাচারালি আমরা ওয়েন আওয়ার প্রাইম মিনিস্টার ড্রিমস, উই ড্রিম সাইড বাই সাইড। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা প্রফেশন আজকের ভারতবর্ষে সংবাদ মাধ্যমের শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, সারা ভারত জুড়ে সংবাদ মাধ্যমের একটা বিশাল প্রয়োজনীয়তা আপনার কাছে আছে। কারণ আপনি ঘটনাটা কি ঘটছে সেটা যদি আপনি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে হয়, তাহলে কিন্তু সংবাদ মাধ্যমের উপরই আপনার নির্ভর করতে হবে। কখনো কখনো সংবাদ মাধ্যমের উপর আক্রমণও হয়, কখনো না, কখনো সেটা তো ভিন্ন কথা। সেটা আমরা আমাদের জব হ্যাজার্ডস হিসাবে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, তার প্রতিকার তো আমরা সংগঠিত আন্দোলনের মাধ্যমে অবশ্যই চাইব, কিন্তু প্রথম তো বেঁচে থাকা, আক্রমণ তো তারপর। তো সেখানে আপনাকে বলছি আমরা যে আমাদের উত্তর পূর্বাঞ্চল মধ্যে আসাম সবচেয়ে ডেভেলপড, এর মধ্যে বাকি যে রাজ্যগুলি আছে, আই এম ইন কনফিউশন যে হাউ মেনি স্টুডিওজ হ্যাভ গুড ইনফ্রাস্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস, whether it's camera, whether it's crane, whether it's anything else, trolley, एडिटिंग machines वगैरह वगैरह कुछ भी नहीं है हम लोग के पास। तो আমরা এর মধ্যেও কাজটা করছি কেন? কারণ ইটস এ প্রফেশন, এটাকে ভাইব্রেন্ট রাখতে হবে। যে কারণে এই রাজ্যে প্রথমবার আমি একটা নিউজ চ্যানেল করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম, এই কারণেই যে কারণ এই রাজ্যে অডিও ভিজুয়াল নেই। এটা কি করে হতে পারে? যাই হোক, টয় দিয়ে হোক, যাই দিয়ে হোক, আমরা কিছু তুলব, আমরা সেটাকে আমরা হাতে করে করে মানে ধর্মনগর পাঠাতাম, সাবরুম পাঠাতাম, মানে গাড়ির মধ্যে করে আর কি, গাড়িতে করে ক্যাসেট নিয়ে যেত, ওখানে চালাতো। সো ইট ওয়াজ এ টাফ গেম। কিন্তু আজকের দিনে এই জায়গায় এসেও কিন্তু আমাদের উন্নতি যে খুব একটা বেশি কিছু হয়েছে সেটা আমরা চ্যানেল বেড়েছে। দেখুন, মানুষের মধ্যে তো কবিতাকে লিখবেন, নাটককে করবেন, মানে অভিনয়ের স্বপ্ন যেমন মানুষ দেখবেন, এই শিল্পের প্রতি অত্যন্ত একটা স্পন্টিনিয়াস প্রণোদনা মানুষের ভিতর থেকে আছে। কেউ সাংবাদিক হবেন, কেউ নাট্যকার হবেন, কেউ কবিতা লিখবেন, সেটা থাকবেন। প্রতিবাদের ইচ্ছা যেখানে থাকবে, সাংবাদিক হবার ইচ্ছা সেখানেই থাকবে। তো সে তার মতো করে একটা চেষ্টা করে, কিন্তু তারও তো বেঁচে থাকার প্রশ্ন আছে। সেক্ষেত্রে সরকারের উচিত যে আরও বেশি বেশি করে কি করে কনসেশন তাদেরকে দেওয়া যায়। যদি সঠিক সংবাদ অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে হয়, সেটা উন্নয়নের হোক, অনুন্নয়নের হোক, করাপশানের হোক। কেমন আপনি 100 জনের মধ্যে লেজিসলেচারের 100 জনই খুব ভালো লোক, সেটা তো নয়, বরং উল্টোটাই আমরা দেখেছি। আপনার এক্সিকিউটিভদের মধ্যেও সেম, ইভেন জুডিশিয়ারির বিরুদ্ধেও বহু প্রশ্ন চলে আসছে। তাহলে সংবাদ মাধ্যমই কিন্তু সেটা নিয়ে আসছে মানুষের কাছে, বা আপনি এই যে বিকশিত ভারতের যে পরিকল্পনা, আপনি অন্তিম স্তর পর্যন্ত কৃষকদের জন্য কি করতে চান, অন্নদাতাদের জন্য কি করতে চান, 30 ট্রিলিয়ন যে আপনি গোল সেট করেছেন, সেটা কি করে সম্ভব, সেটা মিডিয়া তুলে আনবে। সেক্ষেত্রে মিডিয়া যদি শক্তিশালী না হয়, মিডিয়া যদি খেতে না পায়, তাহলে মিডিয়া সেই কাজটা করতে পারবে না নিরপেক্ষভাবে। এই জায়গাটার মধ্যে বিকশিত ভারত
এবং 247-এর গোলে পৌঁছতে গেলে পাশাপাশিভাবে মিডিয়ার কথা অবশ্যই ভাবতে হবে। একদম, আমি আপনার এই কথাটা থেকে আমি প্রণববাবুর কাছ থেকেও জানতে চাইবো যে মিডিয়া হাউসকে উন্নত করার ক্ষেত্রে বিকশিত ভারতের পথে এগিয়ে নিয়ে যেতে এবং মিডিয়া হাউসে যারা সংযুক্ত রয়েছেন, আপনারা যাদেরকে নিয়ে কাজ করছেন, তাদের কি রকম একটা ডেভেলপমেন্ট চাইছেন, যদি আমাদের না, ছোট্ট করে এটা একটু বলে দেন। আমি ছোট্ট করে বলছি, সেটা হলো আমার দাদা যেটা বলেছেন যে তুমি যেটা বলছিলে যে বাড়ছে মিডিয়া, তাহলে আমার তো অনেক সোর্স অফ না মিডিয়া নিয়ে যদি কথা বলে আমরা দিনের পর দিন বলতে পারবো, তাহলে প্রাইম ফোকাসের মৃত্যু হলো কেন? এত একটা ভালো চ্যানেল, যেই চ্যানেলকে দেখে আমিও ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখতাম আমিও একটা চ্যানেল করব, তাহলে প্রাইম ফোকাসের মৃত্যু হলো কেন? কোনোদিন 1 ইঞ্চি বিজ্ঞাপন পায়নি প্রাইম ফোকাস, এটা বলো। হ্যাঁ, পাইনি, তাহলে কি করে বেঁচে থাকবে? তাহলে অনেক চ্যানেলের জন্ম হয়, অনেক পত্রিকার জন্ম হয়, অনেকের মৃত্যু হচ্ছে। বিকশিত ভারতকে বিশ্বের দরবারে কে তুলে ধরবে? ব্যুরোক্রেটস না, তুলে ধরবে কে? মিডিয়া। তাহলে মিডিয়াকে শক্তিশালী করতে হবে। মিডিয়া যেই দেশ, বিশ্বের যেই দেশে মিডিয়াকে শক্তিশালী করা হয়নি, সেই দেশে গণতন্ত্র ব্যর্থ হয়েছে, সেই দেশে একনায়কতন্ত্র জন্ম হয়েছে, সেই দেশে স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে, ফেসিজমের জন্ম হয়েছে। মিডিয়াকে যারা যত বেশি শক্তিশালী করেছে, এটা নিয়ে আবার আমি বলবো, দূরদর্শনকে, আমাকে সান্নিধ্যাকে যদি ডাকে, আমরা দিনভর বলতে পারবো যে একটা ডেমোক্রেসিকে গোটা আজকে ভারতবর্ষ হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের মতন গণতন্ত্র বিশ্বের কোনো দেশে নেই, কোথাও নেই। কিন্তু এই ভারতের মতন গণতন্ত্রকে যদি আমরা গোটা বিশ্বে যদি আমরা তুলে ধরতে হয়, তাহলে কিন্তু মিডিয়ার বিকাশ আরও বেশি জরুরি। একদম একদম, আপনার এই কথাটা থেকে আমি একটু ছোট্ট করে বলতে চাইবো যে মিডিয়া সত্যি যেরকম পজিটিভটা নিয়ে আমরা সবসময় আমরা ভাবনা চিন্তা করে থাকি, সেই ক্ষেত্রে আবার মিডিয়ার আবার নেগেটিভ অনেক কিছু রয়েছে। যেমন নেগেটিভ বলতে কি, অনেক সময় সংবাদটা বিকৃত করা হয়, অনেক সময় বেশিও এটাকে মধ্যে অলঙ্কার। আমি একটা কথা বলছি আপনাকে মাঝখানে, আপনি যখন প্রসঙ্গটা তুললেন, আপনি একজন সাংবাদিক, তা সত্য আমি বলছি, আমরা সরকারি দূরদর্শনে বসে কথা বলছি, সেটাও আমার মাথায় আছে। আমি বলছি, একজন সাংবাদিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, তার চিকিৎসার খরচটা যদি সরকার নিয়ে নেয়, দায়টা, আপনি বললেন না কিভাবে সহায়তা করতে পারে। আমাদের যেমনিভাবে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলবার জন্য সহজ কিস্তিতে লোন দিতে পারে, ঠিক তেমনি করে একজন সাংবাদিক তার পেনশন, সাংবাদিক তার চিকিৎসার দায়িত্ব, এই জায়গাগুলি অন্ততপক্ষে ওর স্ত্রী অন্তত এটা জানলো, আমার যে স্বামী আজকের দিনে দুপুরবেলা একটা দাঙ্গার ভিতর ঢুকে গেছে বা একটা ভয়ানক পলিটিক্যাল হট্টগোলের মধ্যে ঢুকে গেছে, ও যদি অসুস্থ হয়, সরকার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট পার্টিকুলার ম্যান। তো এগুলি মিনিমাম হোক না আগে, মিনিমাম আমরা পায়ের তলায় অন্ততপক্ষে এই জায়গাগুলি পাই না। আমি ওনার সাথে একটা কথা যুক্ত করি যে আমরা কেউ জানি না যে একজন সাংবাদিকের যদি মৃত্যু হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট 5 লক্ষ টাকা করে দেয়। আমাদের এই রাজ্যে বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে, দুজন সাংবাদিককে মার্ডার করা হয়েছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বহু লেখালেখি করছি, কাউকে আমি বলিনি কখনো, বহু লেখালেখি করছি, কিন্তু কোনোভাবেই জট খুলছে না। কিন্তু অন্যান্য স্টেটের ব্যাপারে আমি জানি, ওরা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, বিকশিত সংবাদ মাধ্যম হওয়ার ক্ষেত্রে যারা ব্যুরোক্রেটস আছে, যারা কাজগুলো করে, ওদেরকে আরো বেশি মনটাকে বিকাশ করতে হবে, মনটাকে বিকাশ করে বিকশিতভাবে সবাইকে নিয়ে চলতে হবে। একদম সত্যি। আসলে এই আলোচনাটা এমন একটা জ্বলন্ত বিষয় যে এটাকে নিয়ে আমরা, দাদা যেটা বলেন, আপনি যেটা বলেন, আমরা সারাদিন আমরা আলোচনা চালিয়ে যেতে পারবো। তবে কি এটাও সত্যি, প্রগতির পথে আমরা হাঁটছি, আমাদের প্ল্যাটফর্ম এখন অনেক বড় হয়েছে। এখন শুধু সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এগুলো তো আছেই, পাশাপাশি এখন প্রত্যেকটা মানুষের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করা এবং প্ল্যাটফর্ম তৈরি করা, বাড়িতে বসে প্ল্যাটফর্ম, এগুলোও কিন্তু বেড়ে গেছে। তো সেটাকে কোনো ক্ষেত্রে সংবাদ মাধ্যমের প্রতিবন্ধকতা তৈরি করছে? এই বিষয়টা যদি একটু ছোট। না, এটা তো সংবাদ মাধ্যমের সঙ্গে সংযুক্ত। আপনি যদি লিটল ম্যাগাজিন, আমরা সেদিনও আলোচনা করছিলাম, আমি, প্রণব এবং অন্যরা, লিটল ম্যাগাজিন আমরা কি বুঝি? লিটল ম্যাগাজিন যদি না থাকে, তাহলে পরে এই রাজ্যে লিটল ম্যাগাজিন প্রায় মরে গেছে। কবি, সাহিত্যিক যারা লেখালেখি করেন, ওরা, আপনি জানেন তো যে সমরেশ বসু থেকে আরম্ভ করে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বাংলার যারা স্টলওয়ার্ড, তারাশঙ্কর থেকে আরম্ভ করে সব, এরা কিন্তু সাংবাদিক ছিল সবাই, কেমন? তাহলে এখানে আপনি, এবং সাংবাদিক প্রথমে তারা সাহিত্য দিয়ে শুরু করেছে। লিটল ম্যাগাজিন যদি স্ট্রং না হয়,
সেই উনি লেখালেখি স্ট্রং হবে না, আমরা ভালো সাংবাদিক পাবো না আগামী দিনের জন্য, ঠিক আছে? তো তেমনি করে এই যে কন্টেন্ট রাইটার বলুন বা যেই বলুন, আলটিমেটলি বাড়ি থেকে বসে যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে ভিডিও করে একদম সোশ্যাল মিডিয়া ওটা প্ল্যাটফর্মে উনি ততক্ষণ পর্যন্ত করছেন যতক্ষণ পর্যন্ত উনি একটা বৃহত্তর সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হতে না পারছেন। তো আমরা তো এরা হচ্ছে আমাদের মৌলিক উপাদান, এদের মধ্যে থেকেই উঠে আসবে যে ছেলেটা একা একা ক্যামেরা করছে, একা একা ছবি তুলছে, বা যে ছেলেটা একা একা ওয়াটার কালার বা ওয়েল পেন্টিং করছে, সে কিন্তু বৃহত্তর প্ল্যাটফর্মে আসতে চায়। আর বৃহত্তর প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের তখন মাত্র শুধু সংবাদ পরিবেশন এরকম নয়, অনেকগুলি ব্রাঞ্চ থাকে তার, মানে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রগুলিকে তার তুলে ধরার দায়িত্ব সংবাদ মাধ্যমের, এবং যাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে তারা সেটা ত্রিপুরাতেও করছে। তো এই যে মানুষগুলি, যারা ক্রিয়েটিভ মানুষগুলি, আপনি নাটক বলুন বা যাই বলুন, সব কিছুকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি রেগুলেটেড বাই মিডিয়া। শেষের দিকে আমি এটাই বলবো যে প্রত্যেকটা ছেলে মেয়ে, নবীন প্রজন্ম শুরুতেই কিন্তু একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা মিডিয়া হাউস। মানে একটা কথা বলি, এই কিছুদিন আগে আমি আর দাদা মিলে একটা প্রোগ্রামে গেছিলাম, শেয়ার মার্কেটের একটা প্রোগ্রামে বোম্বেতে। উনি কথা বলছিলেন যে আমি রবীন্দ্রনাথ বুঝি, শেয়ার মার্কেট বুঝি না। এই যে মৌলিক যে ব্যাপারটা তোমরা বলছো, রবীন্দ্রনাথকে জানতে হবে, রবীন্দ্রনাথকে বুঝতে হবে, এবং এই যে লিটল ম্যাগাজিনের মাধ্যমে একটা যদি সাংবাদিকরা যদি তৈরি না হয়, তাহলে ওই সাংবাদিক সার্ভাইভ করতে পারবে না। তো আমি রবীন্দ্রনাথকে জানলাম না, আমি সুকান্তকে জানলাম না, আমি নজরুল জানলাম না, আমি ত্রিপুরার ভৌগোলিক অবস্থান জানলাম না, দেশের ভৌগোলিক অবস্থান জানলাম না, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানলাম না, আমি হঠাৎ করে আমি সাংবাদিক হয়ে গেছি, তাহলে এগুলো অপমৃত্যু হবেই। ঠিক, একদম। বিকাশ আমার নিজেরও হতে হবে, আমার জ্ঞানেরও হতে হবে। এবং পাশাপাশি এটাও আমি একটু ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরতে চাই, নবীন প্রজন্ম শুরুটা কিন্তু এই মিডিয়া হাউস দিয়েই কিন্তু ভাবনা চিন্তা করে থাকে, যে একটা মিডিয়ায় কাজ করব, সেখানে সংবাদ মাধ্যমের সাথে জুড়ে থাকবো, টিভির স্ক্রিনে আসবো, লেখালেখি করব, আমার লেখাটা সবাই পড়বে। আস্তে আস্তে না, সেটা ওই যেটা দাদা বললেন যে অনেক সময় আমরা বিভিন্ন দায়বদ্ধতার কারণে আমরা ছেড়ে দিই, সেই শখটা পড়ে যায়। তো এটা যেন বেঁচে থাকে, সেই মেসেজটাই আমরা চাইবো আপনারা যেন তুলে ধরেন আমাদের এই শেষ মুহূর্তে। আমি সানিদার কাছ থেকেও একই মেসেজ শুনবো এবং প্রণবদার কাছ থেকেও। মেসেজ বললে একটা বিশাল বিশাল বিষয় মনে হয়, মেসেজ দেওয়ার মতো যোগ্যতা বা সে কোনোটাই আমাদের নেই। মেসেজ নয়, আমরা বলবো যে বিকশিত ভারতের স্বপ্নের সঙ্গে মিডিয়ার স্বপ্ন মানে একাত্ম, ঐকান্তিকভাবে যুক্ত আছে। তো সেই স্বপ্নকে যদি 2047-এ সম্পূর্ণ রূপ দিতে হয়, অমৃতকাল যদি উপস্থিত হয় আমাদের সামনে, মিডিয়াকে সহ হোক আর কি, সেটা ঠিক একদম। এবং ঠিক একই রকম ভাবে আমরা প্রণব বাবুর কাছ থেকেও শুনতে চাইবো। আমারও একই বক্তব্য যে বিকশিত ভারতের যে স্বপ্ন দেশের প্রধানমন্ত্রী দেখেন, আমরাও দেখি ওনার সাথে, আমরাও ওনার সৈনিক, কিন্তু যাতে সৈনিকদেরও যাতে উন্নয়ন হয়, সৈনিকদেরও যাতে বিকাশ হয়, সবার যাতে অন্তিম পর্যায়ে, মানে মিডিয়াকে বাদ দিয়ে যাতে অন্তিমটা না হয়, মিডিয়াকে নিয়ে যাতে অন্তিম পর্যায়ে ও অন্তিম লোক পর্যন্ত হয়, সেটাই আমার কাছে মেসেজ। একদম। অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেকটা মূল্যবান সময় দিয়েছেন। অনেক বিষয় আমরা চেষ্টা করেছি তুলে ধরার, তবে সম্পূর্ণ হয়েছে কিনা আমরা জানি না। চেষ্টা করব পরবর্তী সময়ের জন্য এরকম একটা আলোচনা নিয়ে আমরা আবারও আসতে পারি একই সঙ্গে, সেই আশা রেখে আজকের আয়োজন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, যেটা আপনারা মন দিয়ে শুনলেন, সত্যি আমরা একটা এমন জায়গায় রয়েছে যেখানে আপনাদের প্রত্যেকটা দিন বিভিন্ন রকম কথা বলে শোনাই, বিভিন্ন চিত্র এবং লেখা এবং ঘটনা তুলে ধরি। তবে সবটাই আমরা চেষ্টা করে থাকি সুন্দর, স্বচ্ছ এবং নিরপেক্ষ। কিন্তু আমাদেরও কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আপনাদেরও হাত আমাদের প্রতি সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, ভাবনা চিন্তাও আপনাদের আমাদের প্রতি সহজাত হতে হবে। তো সবাই আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সঙ্গে থাকি এবং একটা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ আমরা একসঙ্গে মিলে করি, সেটাই আমরা চাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।